প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এবার অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আবার নতুন করে ফুটালেন একটি বোমা। বিস্ফোরক একটি বক্তব্য তিনি রাখলেন আজ ২৬শে মার্চ বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে। আজ বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভা সেখানে আয়োজন করা হয়েছিল। সেই সভায় বক্তব্য প্রদানকালে তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা ফাটালেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আমরা আলোচনায় গেলে বোঝা যাবে যে আমি কেন বলছি এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বোমা। আর তার আগে বলে নেওয়া ভালো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বহুল আলোচিত একজন উপদেষ্টা। তাকে নিয়ে ব্যাপক চর্চা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিলেন। আপনাদের নিশ্চয়ই জানা আছে, জুলাই যোদ্ধাদের সম্মুখ সারির এই মুখ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নানা কারণে আলোচনায় ছিলেন বরাবরই। প্রথমত, জুলাই যোদ্ধারা যারা যারা সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বা অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের মধ্যে অন্যতম। নাহিদ ইসলাম, যিনি বর্তমানে এনসিপি দলীয় এমপি, তো মাহফুজ আলম ছিলেন। তো এই তিনজনের উপর কিন্তু পুরো দেশের চোখ ছিল আসলে, যে এই জুলাই যোদ্ধারা কিভাবে তাদের উপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করেন। পুরো দেশের তাদের উপর চোখ ছিল। যেমনি ছিল যুলাই যুদ্ধকে যারা ধারণ করেন প্রকৃত অর্থে, জুলাই অভ্যুত্থানকে যারা ধারণ করেন তাদের চোখও ছিল। আবার যারা জুলাই যুদ্ধ পছন্দ করেন না বা জুলাই যুদ্ধ বা অভ্যুত্থান যাদের জন্য আপদ হিসেবে এসেছিল, সেই পক্ষেরও কিন্তু চোখ ছিল এই ছাত্র উপদেষ্টাদের উপর। তো সেই সব কারণে তারা বরাবরই আলোচিত ছিলেন। কিন্তু তাদের মধ্যে তিনজনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছিল। তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এসেছিল, এমনকি তার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল। তো আমি তখন আমার চ্যানেল থেকে আমি জুলাই যুদ্ধের একজন সমর্থক, শক্ত সমর্থক বলবো। আমি রাজপথেও দু একবার নেমেছি জুলাই যুদ্ধের পক্ষে। এইটি হাসিনা খেদাবার আগের কথা বলছি, সেই বিপদ সংকুল সময়টিতে হাসিনা পালিয়ে যাবার পর না, আগের কথা বলছি। তো সামান্য অবদান আমারও আছে, কারণ হাসিনা পালিয়ে যাবার আগেই রাজপথে নেমেছিলাম এক দুবার। তো সেই জন্য বলছি, জুলাই যুদ্ধকে ধারণ করি মনে প্রাণে, জুলাই যোদ্ধাদের ভালোবাসি। কারণ আমরা একটি হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। হাসিনার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। স্বৈরাচারী শাসক আর আমরা বাংলাদেশে চাইনি। তাই ছিল আমাদের সে আন্দোলন। আর সেজন্যই সংগঠিত হয়েছিল জুলাই যুদ্ধ কিংবা জুলাই অভ্যুত্থান, যে নামই ডাকি না কেন। তো আমি নিজেও আমার চ্যানেল থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিষয়ে তদন্ত চেয়েছিলাম বিভিন্ন সময়। যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই নিরপেক্ষ তদন্ত চেয়েছিলাম। সেই তদন্ত হয় তাকে দোষী সাব্যস্ত করবে, তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণ হবে, না হলে তিনি নির্দোষ হবেন। এই ছিল আমার উদ্দেশ্য, অনেকবার আমি দাবি করেছিলাম। তো যাই হোক, আর বিশেষ কারণে তাকে টার্গেট করেও কিন্তু তার বিরুদ্ধে কিছু প্রপাগান্ডাও চালানো হয়েছিল। সেটির কারণ আমাদের জানা আছে। আমি জানি অনেকের মন খারাপ হবে এখন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বিএনপি নেতা, যিনি এখন সংসদ সদস্য, ইঞ্জিনিয়ার ইশরাক হোসাইনের কিন্তু একটি বেশ টাগ অফ ওয়ার চলছিল, যেটিকে আমরা দড়ি টানাটানি বলি। এরকম একটি লড়াই চলছিল। আর সেই সময়ে বিএনপি নেতাকর্মীরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে টার্গেট করেছিলেন, অন্তত বিএনপির একাংশ। তো তার বিরুদ্ধে অভিযোগগুলো সবগুলো সত্যিকার অর্থে অভিযোগ ছিল না, এগুলো ছিল মেড আপ প্রপাগান্ডার অংশ হিসেবে সে অভিযোগগুলো এসেছিল। আর সেটি প্রমাণ হয়েছে পরবর্তীতে। বিএনপি সরকারে আসার পরে কিন্তু তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো একেবারেই খণ্ডানো গেছে। তিনি অ্যাকুইটেড, অর্থাৎ কোনো অভিযোগ প্রমাণ হয়নি তার বিরুদ্ধে। এমনকি তার ব্যক্তিগত কর্মকর্তা সম্পর্কে তার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো এসেছিল সেগুলো প্রমাণিত হয়নি। তো যাই হোক, আর সার্বিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারও সমালোচিত ছিলেন বিএনপির মাধ্যমে। বিশেষভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপক্ষ হয়ে উঠেছিল বিএনপি একটি সময়। আমাকে সেই পুরনো কাসন দিয়ে আবার ঘাটতে হচ্ছে। এটি আপনাদের জানা আছে। বিএনপি দলীয় নেতাকর্মীরা অস্বীকার করবেন। তারা মনে মনে অনেকে হাসছেন যে হ্যাঁ, সেটি তো আমাদের স্ট্র্যাটেজিক একটি পার্ট ছিল, আমাদের সেটি করতে হয়েছে। তো সেটি না করলেও হতো।
বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে, এখন বিএনপি ক্ষমতায়, বাট ক্ষমতায় আসবার জন্য আমি বলবো বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবহার করেছে ছাই ফেলতে ভাঙা কুলু হিসেবে। মর্যাদার দিক থেকে বিএনপির চোখে, বিএনপি নেতাকর্মীদের চোখে অন্তর্বর্তীকালীন সরকার ছিল একটি ভাঙা কুলু, কথ্য ভাষায় যেটাকে কুলা বলি আমরা, চাল ঝাড়তে ধান ঝাড়তে সেটি ব্যবহার করি আমরা। তো সেই ভাঙা কুলু ছিল মর্যাদার দিক থেকে বিএনপির চোখে, আবার খুব প্রয়োজনীয় ছিল এট দ্য সেম টাইম। এই ভাঙা কুলু কাজে লেগেছে। অন্তর্বর্তীকালীন সরকার না হলে বিএনপি কখনোই ক্ষমতায় আসবার স্বপ্নও দেখতে পারত না, এবং ক্রমান্বয়ে বিএনপি কিন্তু মুসলিম লীগ হয়ে যাচ্ছিল, মুসলিম লীগ হবার প্রক্রিয়াতেই ছিল। হাসিনা সেটি প্রায় করেই ফেলেছিলেন, এবং আমাদের অনেকের আফসোস হতো যে এত বড় একটি দল যাদের তৃণমূলে লাখো কোটি কর্মী আছে, উপযুক্ত নেতৃত্বের অভাবে, যেই নেতৃত্ব আন্দোলনকে শুধু সীমিত রাখতো ঈদের আগে আর পরে, তাও এই দেশের মানুষ জানতো না কোন ঈদ, ঈদুল ফিতর নাকি ঈদুল আজহা। তো সাংবাদিকরাও মজা নিতেন, ঈদের আগে বা পরে বুঝলাম কোন ঈদ, এরকম আলোচনায় তারা ছিলেন। তো যাই হোক, তো বিএনপির অপছন্দের হলেও অন্তর্বর্তীকালীন সরকার ছিল এই দেশের বাস্তবতা। আর অন্তর্বর্তীকালীন সরকার বিদেশ থেকে আসেনি, আসমান থেকে নাজিল হয়নি, এটি আমরাই বানিয়েছি, আমাদের ছাত্র জনতা বানিয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকারেরও দরকার হতো না জুলাই অভ্যুত্থান না ঘটলে। আর জুলাই অভ্যুত্থান না ঘটলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া হতো না, বেগম খালেদা জিয়ার, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী, তার জেল মুক্তি হতো না, এবং তার এই সুন্দর মৃত্যুটি নিজ বাসায় থেকে কোনো রকম সাজা তার নামে নেই, বেকসুর হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তো এই বিষয়টি, এবং তারেক রহমান সাহেব তার মায়ের মুখ দেখতে পেরেছিলেন শেষবারের মতো, এগুলো কিছুই ঘটতো না। তো তাই অন্তর্বর্তীকালীন সরকার যতই আলোচনায় থাকুক, যতই বিতর্কিত হোক, এই সরকার আমাদের জন্য কাজের ছিল একটি উত্তরণ ঘটাতে, হাসিনা আমল থেকে বর্তমান গণতন্ত্রে উত্তরণ ঘটাতে এই অন্তর্বর্তী সরকার আমাদের সাহায্য করেছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যাচ্ছে তাই করেছি আমরা। এই দেশের অনেক অর্বাচীন, অনেক মূর্খ, অনেক উচ্চশিক্ষিত ধান্দাবাজ অধ্যাপক ইউনূসকে নানাভাবে পচাবার চেষ্টা করেছে। সফল হয়নি, তারা করতে পারেনি, সেটি চেষ্টা করেছে। তারা বারবারই বলবার চেষ্টা করেছে অধ্যাপক ইউনূস কখনো যাবার নন, তিনি আর যাবেন না কোনোদিন। একবার এসেছেন তো এসেছেন, সিন্দাবাদের দত্ত হয়ে আমাদের ঘাড়ে বসে গেলেন, কখনো আর যাবেন না, আমৃত্যু তিনি ক্ষমতায় থাকবেন। কিন্তু যারা বুঝবার, যাদের বুঝবার, তারা কিন্তু ঠিকই বুঝেছিলেন অধ্যাপক ইউনূস কখনোই চিরদিনের জন্য ক্ষমতায় আসেননি, আমৃত্যু থাকবার কোনো বাসনা তার ছিল না, এবং তার একটি উদ্দেশ্য ছিল রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করা। তিনি বুঝতে পেরেছিলেন যে এই দায়িত্ব তার উপর এসেছে, মহান দায়িত্ব, যদি সম্ভব হয় কিছু সংস্কার কাজ তিনি করে দেবেন। চেষ্টাও তিনি তার মতো করেছেন। আচ্ছা, তো যাই হোক, তো এখন বিশেষ যেই পয়েন্টটি আমার, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনায় কি বললেন, এই বিষয়ে আমরা আগেও আভাস পাচ্ছিলাম। ডিপ স্টেট, সরকারের ভেতরের সরকার নিয়ে কথা হচ্ছিল। তো ডিপ স্টেট, আমরা আগেও জানতাম যে ডিপ স্টেট নির্বাচনকে পেছাতে চায়, নানাভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে মিসগাইড করছে, এইসব ভাষা খবর আমাদের কাছে আসছিল, বাট সুনির্দিষ্ট কিছু এই বিষয়ে আমাদের কাছে ছিল না। তো আজ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিষয়টি পরিষ্কার করলেন। আজ তিনি সুনির্দিষ্ট করে বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন আমাদের ক্ষমতায় ছিল, আমরা যখন ক্ষমতায় ছিলাম, ডিপ স্টেট আমাদের কাছে রোড ম্যাপ নিয়ে এসেছিল কিভাবে আমরা 2029 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবো। অর্থাৎ শেখ হাসিনার 2024-এ তার যে সর্বশেষ নির্বাচন, ভোটারবিহীন আমিডামিন নির্বাচন, সে আমিডামিন নির্বাচন তো হয়ে গেছে, সেটি প্রতিষ্ঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে। তো সেই নির্বাচনে হাসিনা 2024 থেকে 2029 পর্যন্ত 5 বছর ক্ষমতা থাকবার কথা। তো ডিপ স্টেট নানাভাবে রোডম্যাপ তৈরি করে সাজিয়ে গুছিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কর্তাদের কাছে প্ল্যান নিয়ে এসেছিলেন, রোডম্যাপ নিয়ে এসেছিলেন তারা, ডিপ স্টেটের কর্তারা, যে এইভাবে আপনারা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন, আপনাদের আমরা সহযোগিতা করব, পূর্ণাঙ্গ সহযোগিতা। এবং তারা বলছিলেন যে তারেক রহমান সাজাপ্রাপ্ত, বিএনপির বেশিরভাগ নেতা সাজাপ্রাপ্ত, সো নির্বাচন হলেও তারা অংশগ্রহণ করতে পারবেন না, এমনিতেই জয় বাংলা হয়ে যাবেন। আর তাদের আদালতের যে বিষয়গুলো আছে সেগুলোকে দীর্ঘায়িত করা যেতে পারে, আদালতকে ব্যবহার করে তাদের মামলাগুলোকে দীর্ঘায়িত করা, যাতে তারা একুইটেডও হলেন না, আবার সাজাও ঘোষণা হয়নি, অনেকের মামলা চলছে, সো তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তো এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করে ডিপ স্টেট চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক। তো এখানে কথা হলো ডিপ স্টেটের স্বার্থ কী ছিল। আসিফ মাহমুদ পরিষ্কার করলেন ডিপ স্টেট তাদেরকে কিছু
সুবিধা পাওয়ার বিনিময়ে এই অফার দিয়েছিল। কিছু সুবিধা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা চেয়েছিলেন। ডিপ স্টেটের যেসব কর্তা ব্যক্তি অফার দিয়েছিলেন, রোডম্যাপ তৈরি করেছিলেন, তারাই চেয়েছিলেন কিছু ফ্যাসিলিটিস, কিছু আনডিউ প্রিভিলেজেস, অবৈধ, অন্যায়, অন্যায্য সুবিধা তারা চেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। বিনিময়ে তারা সরকারকে সর্বৈব বা সব রকমভাবে সহযোগিতা করবেন, তারা যাতে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন, নির্বিঘ্নে তাদের ক্ষমতায় থাকাটি চলে, এই প্রস্তাব তারা দিয়েছিলেন। তো বিভিন্ন ইনস্টিটিউশনের কথা তিনি উল্লেখ করেছেন আসিফ মাহমুদ, যে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনগুলো। তো আমাদের আন্দাজ করতে বেশি ব্যাক পেতে হয় না তারা কারা। নির্দিষ্ট করে আমরা হয়তো কোনো ব্যক্তির নাম জানি না, কিন্তু প্রতিষ্ঠানগুলো কি, কাদের মেন করেছেন সেটি আপনারাও জানেন, প্রিয় দর্শক শ্রোতা, আমিও জানি। তো এই ছিল বিষয়টি। তো আসিফ মাহমুদ বললেন যে আমরা তাদের সেই প্রস্তাবে সায় দেইনি এবং আমরা বরাবরই চেয়েছি নির্দিষ্ট সময় নির্বাচন হবে, আমরা আমাদের দায়িত্ব পালন শেষে আমরা যার যার জায়গায় সরে যাব। তো তিনি সেটিও বললেন যে সেই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে আগেভাগেই একে একে আমরা পদত্যাগ করেছি, আমরা রাস্তা পরিষ্কার করেছি, কোনো রকম ঝামেলা যাতে না হয় এবং আগের সেই বক্তব্যগুলো প্রতিষ্ঠিত না হয়। আর অধ্যাপক ইউনূস তো ব্যক্তিগতভাবে কখনোই চাননি যে তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, 29 পর্যন্ত ক্ষমতায় থাকবেন কিংবা 5 বছর থাকবেন, কখনোই তিনি চাননি। তিনি সুনির্দিষ্টভাবে অনেক আগেই বলে দিয়েছিলেন যে তিনি একটি সময় ক্ষমতা থেকে চলে যাবেন। আর তার তো করবার অনেক কিছু ছিল, আগেও ছিল, এখনও আছে। তিনি আবার কর্মব্যস্ত হয়ে পড়েছেন তার জগৎ নিয়ে। সো যাদের কিছু করবার থাকে না তারা এটি মনে করেন। অনেকেই এই দেশে জল ঘোলা করবার চেষ্টা করেছেন। অন্তত ইউনূসের বিরুদ্ধে অন্য দোষ থাকতে পারে, অন্য বদনাম থাকতে পারে। তিনি অনেক কিছু মিসম্যানেজ করেছেন। আমার চ্যানেল থেকে একাধিক এপিসোডে আমি সেটি বলেছি। অনেক কিছু মিসম্যানেজ করেছেন, ঠিকঠাক বুঝতে পারেননি, অভিজ্ঞতার অভাবে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আর যেই সব উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন তারা সবাই ইউনূসের নিয়োগপ্রাপ্ত না। তাদের অনেকেই বিএনপি রেকমেন্ডেড, কেউ কেউ জামায়াত ইসলাম রেকমেন্ডেড, কেউ কেউ ছাত্র উপদেষ্টাদের বা সমন্বয়কদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বা ছাত্র জনতা রেকমেন্ডেড। আর কয়েকজন মাত্র অধ্যাপক ইউনূস নিজে পিক করেছিলেন। তো এই মিলিয়ে নানা মত এবং নানা পথের উপদেষ্টারা সেখানে ছিলেন। তো এখন এই উপদেষ্টাদের দু একজন যদি ব্যক্তিগতভাবে সেই চেষ্টা করেও থাকে, তাহলে অর্থাৎ উপদেষ্টাদের দু একজন ডিপ স্টেটের সঙ্গে মিলে যদি এই চেষ্টা বাস্তবায়ন করবার খেয়াল যদি কারো থেকেও থাকে, খোশ খেয়াল, সেটি তো বাস্তবায়নযোগ্য ছিল না। কেন ছিল না? প্রধান উপদেষ্টা সেটি মানতেন না। আসিফ মাহমুদ বললেন যে আমরা সায় দেইনি, ছাত্র উপদেষ্টারও সেটি মানতেন না, কারণ তারা জানতেন এটি হলে ছাত্র উপদেষ্টা হিসেবে, জুলাইয়ের মুখ হিসেবে, জুলাই যোদ্ধা হিসেবে তাদের অবস্থান থাকবে না। তাই তারা এটিতে সায় দেবার কথা না এবং তারা সায় দেননি। তো এখন কথা হলো, আমরা এই বিস্ফোরক মন্তব্য শুনলাম, কিন্তু পাশাপাশি আমি আসিফ মাহমুদ সজীব ভাইকে অনুরোধ করব, এটি একটি দায়িত্বশীল জায়গা থেকে আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ, আপনি এই মন্তব্য করেছেন, যথেষ্ট না এটি। আপনি দেশবাসীর কাছে খোলাসা করুন, সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিন তারা কারা। জানিয়ে দিতে হবে বর্তমানের জন্য, জানিয়ে দিতে হবে অতীতের জন্য, জানিয়ে দিতে হবে ভবিষ্যতের জন্য, যাতে ভবিষ্যতে তথাকথিত ডিপ স্টেট আর রাজনীতিতে জড়াতে না পারে, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করতে না পারে। তাই তাদের মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকে এক্সপোজ করতে হবে, তাদেরকে এক্সপোজ করে দিন। শুধু এই একটি অভিযোগ আনা যথেষ্ট না, আর সেটি পুরো মাত্রায় দায়িত্বশীলতা না আমি বলব। তাই এদেশের মানুষের কাছে খোলাসা করে দিন তারা কারা, এটি জানবার অধিকার আমাদের আছে। এইটুকু জানালে আপনার দায়িত্ব শেষ হয় না, পুরোটাই আমরা জানতে চাই। ধন্যবাদ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই তথ্যটি আমাদের সামনে আনবার জন্যে, এবং ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমার সঙ্গে থাকবার জন্য।